নমস্কার বন্ধুরা। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। আজকের থাম্বনেইলে তোমরা দেখে নিয়েছো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। আগামী 5 বছর আমাদের মার্কেটে কোনো রকম রিটার্ন বা প্রফিট আমরা পাবো না, সেই নিয়ে আজকে ডিটেলসে অনেক ডেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো চলো প্রথমে চলে যাই আজকের মার্কেট আপডেটের দিকে, তারপরে এই ডেটায় ফিরে আসছি, একটু ইনডেপথ ডিটেলস আলোচনা করব। দেখো আজকে মার্কেট স্ক্রিনে চলে এসেছি। আজকে নিফটি ফিফটি ফ্ল্যাট টু পজিটিভ ছিল, মানে ইনলাইন বলা চলে। 0.03% মতো আপসাইড পজিটিভ রিটার্ন দেখিয়েছে। এছাড়াও নিফটি ব্যাংক 0.27% মতো নেগেটিভ রিটার্ন দেখিয়েছে, অর্থাৎ ফ্ল্যাট টু নেগেটিভ। ঠিক আছে, এছাড়াও নিফটি মিড ক্যাপে আজকে একটু নিচের দিকে ছিল, ফ্ল্যাট টু নেগেটিভ 0.32% মতো। নিফটি স্মল ক্যাপে আজকে একটু ভালো বাইং ছিল, একটু আপসাইড ছিল, একটু পজিটিভ দেখিয়েছে 0.67% মতো, 0.5%-এর উপর। এছাড়াও আজকে অ্যাডভান্স স্টকের সংখ্যা ছিল 1517টা, আর ডিক্লাইন স্টকের সংখ্যা ছিল, অর্থাৎ নিচের দিকে পড়ার স্টক 942টা এনএসসি অনুযায়ী। ঠিক আছে, এরপর একটু সেক্টরিয়াল ইন্ডাইসিসের দিকে চলে যাই। চলো দেখো আজকে সেক্টরিয়াল পারফরমেন্স যদি দেখে নিই, এতেও আজকে এমন কিছু নেই খুব একটা। শুধুমাত্র মিডিয়া 1.83% মতো একটা পজিটিভ গেন দেখিয়েছে। নিফটি মেটাল 0.43% মতো, 0.5%-এর কাছাকাছি পজিটিভ দেখিয়েছে। এছাড়াও বাকি সব ফ্ল্যাট টু পজিটিভ ছিল। নিফটি অটোতে ছিল 0.24%, নিফটি এনার্জিতে হালকা এনার্জি ছিল 0.18% মতো। নিফটি পিএসইউ ব্যাংক ফ্ল্যাট টু পজিটিভ, প্রায় ইনলাইন বলা চলে নিফটির মতোই। এফএমসিজি পুরোপুরিভাবে ইনলাইন ছিল। এছাড়াও ফাইন্যান্সিয়াল সার্ভিস আজকে নেগেটিভ সাইডে যেটা ছিল, অর্থাৎ যে সেক্টরগুলো পড়েছে তার মধ্যে নিফটি রিয়ালিটি আছে সব থেকে বড়, 1.19% মতো নেগেটিভ রিটার্ন দিয়েছে। এছাড়াও নিফটি আইটি 0.85% মতো, প্রায় 1%-এর কাছাকাছি নেগেটিভ রিটার্ন। সেটা মিড ক্যাপ ছিল 0.65% মতো নেগেটিভ। বাকি দেখে নিতে পারো, নিফটি ফার্মাও একটু পড়েছে, নিফটি ব্যাংকও একটু পড়েছে। ঠিক আছে, এরপর চলে যাই আমরা আজকে টপ গেনার টপ লুজারের দিকে। দেখো আজকে টপ গেনারে ছিল ডেটা প্যাটার্ন, অর্থাৎ ডিফেন্স স্টক। তো ডিফেন্স স্টকের ক্ষেত্রে এতটা ভালো আপমুভ আজকে দেখা গেছে, তার একটা কারণ হচ্ছে রাশিয়ার সাথে আমাদের ইন্ডিয়ান ডিফেন্স মিনিস্ট্রি কিছু এমওইউ সাইন করেছে, কিছু লেনদেন সেখানে ভালো রকম চলবে। তো সেই কারণেই আজকে ডিফেন্সের বেশ কিছু স্টক একটু আন্ডার ভ্যালু থাকার কারণেও খুব ভালো মাল তুলছে। যাক, ভালোই, পজিটিভ সাইড। একটা সেক্টর এক একবার করে একটু আপমুভ দেওয়া ভালো। ঠিক আছে, বাকি দেখে নিতে পারো ডেটা প্যাটার্ন ছাড়া আইনক্স ওয়াইন ছিল, ত্রিবেণী টিউবাইন ছিল, এছাড়াও শ্যাম মেটাল ছিল, অনন্তরাজ ছিল। এর আজকে একটু পজিটিভ সাইডে, মানে ভালোই আপমুভ দেখিয়েছে, 15%-এর উপর গেন দিয়েছে ডেটা প্যাটার্ন। অনেক দিন থেকে ডেটা প্যাটার্ন চলছিল না, আজকে ভালো বাইং হয়েছে। এছাড়াও টপ লুজারের ক্ষেত্রে দেখো পাওয়ার ইন্ডিয়া ছিল, কল্যাণ জুয়েলার্স ছিল 4%-এর মতো, পাওয়ার ইন্ডিয়া ছিল 5%-এর মতো নেগেটিভ সাইডে, এমজিএল, ইন্ডাসল্যান্ড ব্যাংক, জোম্যাটো ইত্যাদি ইত্যাদি, এরা সব আজকে নেগেটিভ সাইডে ছিল। ঠিক আছে, তো আজকে মার্কেট মোটামুটি ইনলাইনই বলা চলে। আচ্ছা, এবার চলে যাই আসল খবরটার দিকে, ইন ডিটেলস একটু আলোচনা করা যাক। তো দেখো আজকে আমাদের যে মেন টপিকটা ছিল, থাম্বনেলে যেটার ডিটেলস দেওয়া আছে, থাম্বনেলে যেটা মেনশন করেছি আমি, যে আগামী 5 বছর মার্কেটে কোনো রিটার্ন পাওয়া যাবে না বা কোনো প্রফিট হবে না। ঠিক আছে, তো সেই খবরটার দিকে চলে যাই। দেখো এখানে কে ইনভেস্টর শঙ্কর শর্মা, স্মল ক্যাপ ইনভেস্টর। ঠিক আছে, পরে এনার সম্বন্ধে ডিটেলস বলছি। ইনভেস্টর শঙ্কর শর্মা কি বলছেন, নিফটি উইল গিভ 0 রিটার্নস ফর দ্য নেক্সট 5 years। ঠিক আছে, তো আমাদের নিফটি ফিফটি আগামী পরবর্তী 5 বছরে নেগেটিভ রিটার্ন দিতে পারে। ঠিক আছে, বা 0 রিটার্ন দিতে পারে।
ইনি এটাই এখানে বলার চেষ্টা করছেন। তার কারণ কি, ইনি এখানে কি বোঝাচ্ছেন দেখো, ইন মাই ভিউ লার্জ ক্যাপ ডোন্ট ফল 50%, দে রাদার স্লো ডাউন। ঠিক আছে, তো ইনি স্মল ক্যাপের ইনভেস্টার, তো স্মল ক্যাপের ইনভেস্টাররা বেশিরভাগ সময়ই চায় যে লার্জ ক্যাপ কোম্পানি মার্কেটে যেন না থাকে, কারণ লার্জ ক্যাপ কোম্পানি থাকলে সেই ক্ষেত্রে স্মল ক্যাপ কোম্পানিগুলোর অসুবিধা হতে পারে। তারা মার্কেট শেয়ার খেয়ে থাকে, তারা প্রোডাক্টের মাধ্যমে বিভিন্ন রকমভাবে মার্কেট শেয়ার গেইন করে রাখে, মনোপলি তৈরি করে রাখে। তো সেই জন্য স্মল ক্যাপ কোম্পানিগুলোর গ্রোথে যদি সমস্যা হয়, তো স্মল ক্যাপ ইনভেস্টাররা সবসময় চায় লার্জ ক্যাপকে অ্যাভয়েড করতে। অ্যাকচুয়ালি লার্জ ক্যাপে একটু প্রফিট স্লোই আসে, কিন্তু রিস্ক ফ্রি থাকে, তো সেটাও একটা কারণ। তো ইনি এখানে কি বলছেন, ইনি এখানে বলছেন যে তার ভিউ কি, তিনি কি দেখছেন, তার ভিউ হচ্ছে লার্জ ক্যাপ ডোন্ট ফল 50%। তো খুব ইন ডিটেলসে যদি বলি, লার্জ ক্যাপ কখনোই 50% এত সহজে পড়ে না। খুব হিউজ কোনো মার্কেট কারেকশান ছাড়া লার্জ ক্যাপের একসঙ্গে পুরোপুরি হাফ হয়ে যাওয়া সম্ভব নয়। ঠিক আছে, তো লার্জ ক্যাপ স্টকগুলো সেই রকমই স্টক, যেমন ধরো রিলায়েন্স অথবা টাটার কোনো লার্জ ক্যাপ স্টক, এরা এক চান্সে 50% ক্র্যাশ হতে পারে না। ঠিক আছে, খুব বাই চান্স এগুলো হয়, 2008-এর ক্র্যাশ অথবা কোভিড ক্র্যাশ, এইরকম কোনো আনপ্রেডিক্টেবল ক্র্যাশ ছাড়া এই সমস্ত স্টকগুলো পুরোপুরি হাফ হয়ে যেতে পারে না। তো ইনি এখানে কি বলছেন যে লার্জ ক্যাপ 50% ফলিং হয়নি এই খারাপ মার্কেটে, তারাই মার্কেটকে স্লো করে রাখবে, নিফটি ফিফটিকে স্লো করে রাখবে। তো আর একদিকে আর এক ক্যাটাগরির ইনভেস্টাররা তারা কি বলছেন, তারা বলছেন যে আগামী 1 বছর লার্জ ক্যাপই চলতে পারে। তো সেই ডেটাটা নিয়েও কখনো ডিটেলসে আলোচনা করব। তো দেখো এখানে দেখার আছে, অ্যাকচুয়ালি মার্কেটে 3 প্রকারের ইনভেস্টার থাকে। ঠিক আছে, সেই 3 প্রকারের ইনভেস্টার কীরকম কীরকম বন্ধুরা দেখো, একরকম ইনভেস্টার হচ্ছে যারা শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য, ফেম পাওয়ার জন্য যখন যা ইচ্ছা বক বক করে দেয়, যা ইচ্ছা বকে দেয়। ঠিক আছে, যা ইচ্ছা বলে দেয়, যাতে তারা একটু ফেম পায় বা একটু টিআরপি বাড়ে। ঠিক আছে, আর সেকেন্ড ক্যাটাগরির ইনভেস্টার যারা আছে, আগে যেটা বললাম সেটা হচ্ছে 1 নম্বর ক্যাটাগরির ইনভেস্টার। ঠিক আছে, সেকেন্ড ক্যাটাগরির ইনভেস্টার যারা আছে তারা কীরকম, তারা টোটাল ঠিকঠাক ডেটার মাধ্যম দিয়ে, অনেক রিসার্চের মাধ্যমে তারা কোনো প্রেডিকশান দেয়, অথবা তারা ইন ফিউচার নিয়ে কিছু বলে। অ্যাকচুয়ালি মার্কেটে কী হতে চলেছে সেটা কেউই জানে না, কেউই প্রেডিক্ট করতে পারে না। যত বড় ইনভেস্টারই হয়ে যাক বা যত ছোটো রিটেল ইনভেস্টারই হয়ে যাক, কেউ কখনোই মার্কেটে কী হতে পারে বা কী হতে চলেছে ফিউচার প্রেডিক্ট করতে পারে না। তবু একটা ফান্ডামেন্টালের বেসিসে, কোম্পানির গ্রোথের বেসিসে প্রেডিকশান করা যায়, সেটাই সকলে করার চেষ্টা করে। আর এই সেকেন্ড যে ক্যাটাগরিটা আছে, এই ইনভেস্টররা অনেক ডেটার মাধ্যম দিয়ে নিজেদের প্রেডিকশান করে। আর একটা আছে 3 নম্বর ক্যাটাগরি, তারা কীরকম, তারা মার্কেটে ম্যানিপুলেশন করার জন্য তৈরি থাকে সবসময়। মানে তারা কোনো স্টেক বা কোনো স্টকের কোনো পার্সেন্টেজ নিয়ে ফেসে আছে, নয় বাইং করে ফেসেছে, বা মানে নয় কিনতে চাইছে, অ্যাভারেজ কম আছে তাদের কাছে। ঠিক আছে, তাদের কাছে সেই স্টেক খুব কম সংখ্যায় আছে, সেজন্য কিনতে চাইছে, সেজন্য বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক খবর রটায়, বিভিন্ন রকম ভয়ের খবর রটায়, যাতে সেখান থেকে সমস্ত রিটেল ইনভেস্টাররা প্যানিক করে বেরিয়ে যায়, আর সে সেখান থেকে ভালো স্টেক তুলতে পারে, সেই কোম্পানিটার ভালো রকম হোল্ডিং নিতে পারে। অথবা কারোর হয়তো খুব উপরে টপে বাইং আছে, সে দেখছে কোম্পানির কন্ডিশান খারাপ, ফান্ডামেন্টাল খারাপ, তো কোম্পানিটাকে সেল করতে হবে, তখন কোনো ভালো খবর ছড়িয়ে দেয় মার্কেটে। ঠিক আছে, এইভাবে বিভিন্ন ইউটিউবাররা, বিভিন্ন চ্যানেল, বিভিন্ন মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এইভাবে খবর ছড়ানো হয়, ম্যানিপুলেশন করা হয়। তো সেই ম্যানিপুলেশন করে সেইভাবে তারা তাদের স্টেকটা আরও টপে নিয়ে গিয়ে বিক্রি করে দেয়। তো এখানে আমাদের সাধারণ রিটেল ইনভেস্টারটাই ফেঁসে যায়। তো আমার খুব পছন্দের সেকেন্ড ক্যাটাগরির ইনভেস্টারদের। তো এই ইনভেস্টারদের চেনারও অনেক রকম উপায় আছে, তো সেটা নিয়েও পরে ডিটেলসে বলবো। আগে দেখে নিই আরেকটু ডিটেলসে ইনি কীরকম ধরনের ইনভেস্টার, বা এনার ট্র্যাক রেকর্ড বা হিস্ট্রি কী আছে। ঠিক আছে, সেটা নিয়ে একটু দেখে নেওয়া যাক। দেখো, অনেক খুঁজ আমি ডেটাটা বার করেছি। এখানে কি বলা হচ্ছে দেখো,
2009-এর আগে মানে আমাদের মার্কেট রেগুলেটর বোর্ড যে আছে সেবি, যে মার্কেটের সমস্ত কিছু সামলায় বা সমস্ত কিছু রুলস রেগুলেশন যার আন্ডারে চলে, সে কী করেছিল, এই শঙ্কর শর্মাকে, এই যে স্মল ক্যাপ ইনভেস্টর আছে, এনাকে কি করেছিল, 1 বছরের জন্য ব্যান করে দিয়েছিল। কী কারণে ব্যান করে দিয়েছিল? ইনি মার্কেটে একটা কোম্পানির সাথে হাত মিলিয়ে ম্যানুপুলেশন চালিয়েছিলেন, ঠিক আছে, সিঙ্ক্রোনাইজ ট্রেড করেছিলেন। তো এই সিঙ্ক্রোনাইজ ট্রেড করার জন্য এনাকে সেবি 1 বছরের জন্য ব্যান করেছিল 2009-এর আগে। তো এত সহজে হঠাৎ করে কারোর কোনো খবর শুনে কোনো রকম সিদ্ধান্ত না নেওয়াই উচিত। আমি সকল ইনভেস্টরদের একটাই অনুরোধ করব, আপনারা ভালো করে রিসার্চ করুন, তারপরই কোনো সিদ্ধান্ত নিন, ঠিক আছে। এইভাবে হঠাৎ করে মার্কেট থেকে বেরিয়ে যাওয়া উচিত নয়। আবার কারোর কোনো কথায় কোনো টিপস নিয়ে কোনো স্টকের হোল্ডিং হঠাৎ করে নিয়ে নেওয়া উচিত নয়। সে কোন জায়গায় তার হোল্ডিং বাড়াচ্ছে সেটা আমাদের কখনোই বলে না। যখন তার হোল্ডিং কোনো বড় ইনভেস্টরের হোল্ডিং 1%-এর উপর হয়ে যায়, তখনই আমরা সেই নিউজটা দেখতে পাই, ঠিক আছে। এছাড়াও দেখো, ইনি কোন কোম্পানিতে স্ক্যাম করেছিলেন জানেন? কোন কোম্পানিতে স্ক্যাম করেছিল জানো? ইনি স্ক্যাম করেছিল ব্রাইটকম গ্রুপে। তো আমি ভালো করে ইন ডিটেলসে দেখিনি যে ব্রাইটকম গ্রুপ এখনও এক্সিস্ট করছে কিনা মার্কেটে। তো ব্রাইটকম গ্রুপের সাথে ইনি ম্যানুপুলেশন চালিয়েছিলেন। আচ্ছা, ইনি আজকের এই যে বার্তালাপটা হয়েছে, আজকের বার্তালাপে ইনি ইন্টারভিউতে আরও কয়েকটা কথা বলেছেন। কি বলেছেন দেখো এখানে ভালো করে, ইনি এখানে কি বলছেন। তো এনার বক্তব্য হচ্ছে এখানে যে ইনি 2024-এর জুলাইয়ে এনার যা কিছু স্টেক আছে, যা কিছু হোল্ডিং আছে, সমস্ত কিছু বিক্রি করে দিতে চাইছিলেন, কিন্তু ইনি কিছু ইনভেস্টমেন্টের কারণে আটকে গেছেন। হি গট স্টাক উইথ সাম ইনভেস্টমেন্ট, ঠিক আছে। তো তারপর ইনি কি বলছেন, আই এম হোপিং ফর আ বুল মার্কেট ইন 2030। তো 2030-এর পর আবার বুল মার্কেট আসবে, তো তখন আমি কিছু করব। তো আমি একটাই বক্তব্য বলবো। যাই হোক, তার আগে আরেকটা কথা বলে দিই, ওনাকে পরবর্তীতে সেবি রিলিফও দিয়েছিল, ঠিক আছে। দেখো, ব্রাইটকম গ্রুপ, এখানে ইনি ম্যানিপুলেশন চালিয়েছিলেন, এই নিউজেই এনাকে 1 বছরের জন্য মার্কেট থেকে ব্যান করা হয়েছিল, ঠিক আছে, ব্রাইটকম গ্রুপে। তো রিলিফ দেওয়ার পর ইনি আবার এখন ইনভেস্টমেন্ট করছেন, তার পরবর্তীতে অনেক ইনভেস্টমেন্ট করেছেন। ইনি কিছু স্মল ক্যাপ ইনভেস্টরদের কাছে খুব বিখ্যাত। যাই হোক, আমার বক্তব্য একটাই, কারো কোনো কথায় উৎসাহিত না হয়ে নিজে রিসার্চ করো, তারপর মার্কেটে ইনভেস্ট করো। তো চলো আজকে নিফটির একটু 4টা ডিটেলসে দেখে নেওয়া যাক, টেকনিক্যালটা নিয়ে একটু আলোচনা করা যাক। দেখো, 4টা আমি জুম করে নিয়েছি আজকের। তো এখানে একটা বিগত এই যে মার্কেট বিগত 4 দিন ধরে বেশ ভালো একটা আপট্রেন্ড দেখাচ্ছে, ঠিক আছে। আজকে খুব ভালো একটা সংকেত আমার এটা লাগলো যে আগের দিনের যে ক্যান্ডেল স্টিকটা ছিল, সেই ক্যান্ডেল স্টিকটার নিচে মার্কেট যায়নি ক্লোজিংয়ের আগে বা ক্লোজিংয়ের সময়। যখন ক্লোজ হয়েছে সেই সময় এই ক্যান্ডেল স্টিকের উপরেই মার্কেট ছিল, এটা একটা খুব ভালো। এই জায়গায় মার্কেট এখন সাস্টেন করছে, কারণ এই জায়গাতে একটা এর আগে একটা সাপোর্ট নিয়েছিল, তো সেই সাপোর্টটাই এখন মেনটেন করার চেষ্টা করছে। তো এটা একটা ভালো সংকেত। আশা করছি এখানে একটু সাস্টেন করার পর মার্কেট উপরের দিকে যাবে। তো আর একটু ডিটেলসে যদি দেখি, দেখো এখানে বুঝতে পারবে। চারটার একটু ডিটেলসে খুলে নিই। দেখো, এই ট্রেন্ড লাইনটা আমি আগেই টেনে রেখেছিলাম, আগে ওই ট্রেন্ড লাইনটা দেখিয়েছি, ঠিক আছে। এই ট্রেন্ড লাইন অনুযায়ী যদি আমরা ভালো করে দেখি তাহলে বুঝতে পারবো আজকে মার্কেট এর লোয়েতেও যায়নি আর একে খুব ভালোভাবে ক্রস করে ব্রেকআউটও করেনি। তো এই জায়গাটা একটু অস্বস্তিকর আমার কিছুটা লাগছেও বটে। যাই হোক, এখানটা সাস্টেন করছে, এটা একটা ভালো সংকেত। তো মার্কেট এখান থেকে যাওয়ার পর ঠিক এই জায়গায় গিয়ে, অর্থাৎ 23,000-এর কাছাকাছি গিয়ে যখন সাস্টেন করবে, অথবা এখান থেকে একটা বড় সড়ো কোনো ব্রেকআউট আসবে,
তখনই মার্কেট উপরের দিকে আপ মুভ করতে পারে। ঠিক আছে, তো একটু অপেক্ষা করা দরকার আছে, কারণ এখানে গিয়ে যদি মার্কেট রেজিস্ট্যান্স ফেস করে, এখানে গিয়ে যদি মার্কেট পুরোপুরিভাবে একটা বড় সড়ো রেজিস্ট্যান্স ফেস করে, তো সেখান থেকে মার্কেট আবার নিচের দিকেও নামতে পারে। তো সেই জন্য একটু সাবধানে বন্ধুরা, এখানটা একটু দেখে শুনে কাজ করা উচিত। ঠিক আছে, আর যারা ভিডিওটা দেখছো তাদেরকে আমার একটাই অনুরোধ, শুধু ভিডিও দেখলেই হবে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটা লাইক করো, তার সাথে সাথে কিছু জানার থাকলে কিছু কোশ্চেন থাকলে কমেন্ট করতে পারো। পরবর্তী ভিডিও আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তীতে আরও বিভিন্ন স্টক নিয়ে আসার চেষ্টা করব, স্টক নিয়ে ডিটেলস আলোচনা করব। এখন মার্কেট প্রেডিকশান চালাচ্ছি, মাইক্রোফোনটার একটু সমস্যা থাকার জন্য একটু নয়েসের প্রবলেম হতে পারে, বা একটু ক্রিস্পি আওয়াজটা একটু কম পেতে পারো। তো সেই সমস্যাটা আগামী রবিবারের ভিডিও থেকে আশা করছি আর থাকবে না, সেখান থেকে ঠিক হয়ে যাবে। তো সবাইকে অনুরোধ করবো, মার্কেটে থাকো, ইনভেস্টমেন্টে থাকো, ইনভেস্ট বন্ধু দেখতে থাকো।